আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা ক্রেজি টপিক নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনার মনে হবে এও কি সম্ভব। মানে একটা সাধারণ অটোকারেক্ট টাইপো থেকে শুরু হয়ে আলোচনাটা একেবারে টপ সিক্রেট অ্যারোস্পেস প্রজেক্ট আর কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট পর্যন্ত চলে যাবে। তো প্রথম প্রশ্নটাই হলো, মহাবিশ্বকে হ্যাক করতে পারে এমন একটা ম্যাক 10 ফায়ার ক্র্যাকার বা আতশবাজি কিভাবে বানানো সম্ভব? আজকে আমরা একদম হার্ডকোর অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের রিয়ালিটির সাথে ম্যাথমেটিক্যালি প্রুভেন কিছু আকর্ষণীয় সাইফাই কনসেপ্টের তুলনা করব। রিয়েল লাইফ রকেট টেকনোলজি কিভাবে ধাপে ধাপে তাত্ত্বিক ওয়ার্প ড্রাইভের রূপ নিতে পারে, আজ আমরা সেটাই অন্বেষণ করব। এই পুরো ম্যাড সায়েন্টিস্ট থট এক্সপেরিমেন্টটা শুরু কিন্তু একটা ছোট্ট অটোকারেক্ট ভুলের কারণে। স্টেজলেস বিডি মিসাইল বা হাতে বানানো হাইপারসনিক ফায়ার ক্র্যাকার শুনতেই কেমন অদ্ভুত আর হাস্যকর লাগছে, তাই না? কিন্তু বিলিভ মি, কখনো কখনো এরকম শব্দের জগাখিচুড়ি বা ভুল টাইপো থেকেই বিজ্ঞানের সবচেয়ে ইন্টারেস্টিং দরজাগুলো খুলে যায়। আচ্ছা, এবার আমাদের R&D ফ্লাইট প্ল্যানটায় একটু চোখ বুলিয়ে নিই। ১. স্টেজলেস মিসাইল ব্লুপ্রিন্ট। ২. আসল রকেট, স্ক্র্যামজেট আর এনটিপি। ৩. ভ্যাকিউম এনার্জির সমস্যা। ৪. প্লাজমা ভার্সেস অ্যান্টিম্যাটার ড্রাইভ। ৫. ওয়ার্প বাবল সার্ফিং। এবং সবশেষে ফ্যাব্রিকেটেড রিয়ালিটি হ্যাকিং। একদম হার্ড অ্যারোডাইনামিক্স থেকে ডিপ কোয়ান্টাম ফিজিক্সের একটা লজিক্যাল জার্নি। তো চলুন সরাসরি আমাদের প্রথম পর্বে ঢুকে পড়ি, স্টেজলেস মিসাইলের ব্লুপ্রিন্ট। একটা সিঙ্গল স্টেজ হাইপারসনিক ভেহিকেল বানাতে গেলে ইঞ্জিনিয়ারদের আসলে কী পরিমাণ ধকল পোহাতে হয়, সেটাই আমরা এবার ডিকোড করব। এই কনসেপ্টটা লিটারেলি আমার ফেভারেট। অটোকারেক্টের ভুলে তৈরি হওয়া স্ক্রিম জেট বা চালকের চিৎকারে চলা ইঞ্জিনের সাথে রিয়েল লাইফের স্ক্র্যামজেটের পার্থক্যটা জাস্ট আকাশ পাতাল। আপনারা যারা অ্যারোস্পেস নিয়ে খোঁজ খবর রাখেন তারা জানেন, ম্যাক ৫ বা তার বেশি স্পিডে চলা একটা স্ক্র্যামজেটে সাধারণ ইঞ্জিনের মতো কোনো টারবাইন ব্লেড থাকে না। ওগুলো স্পিডের চোটে এমনিতেই গুড়িয়ে যাবে। এর বদলে এটা ওই প্রচণ্ড গতির বাতাস আর ডিস্ট্রাকটিভ শকওয়েভকে কাজে লাগিয়ে অক্সিজেনকে কম্প্রেস করে। এই শকওয়েভ কন্ট্রোল করাটা এতটাই টাফ যে সাধারণ আতশবাজি তো দূরের কথা, ওয়ার্ল্ড ক্লাস ল্যাবগুলোতেও এটা বানানো ভীষণ চ্যালেঞ্জিং। এবার আসি পর্ব ২, আসল রকেট, স্ক্র্যামজেট আর এনটিপি। এখানে আমরা দেখব কিভাবে এই কনসেপ্টগুলো হেভি ডিউটি অ্যারোস্পেস থ্রাস্টের ফিল্ডে কাজ করে। ডিপ স্পেস ট্র্যাভেলের জন্য রিয়েল লাইফ ইঞ্জিনিয়াররা এনটিপি বা নিউক্লিয়ার থার্মাল প্রপালশন নিয়ে কাজ করেন। এটা খুবই প্র্যাকটিক্যাল। একটা ফিশন রিয়্যাক্টর লিকুইড হাইড্রোজেনকে চরমভাবে হিট করে এক্সপ্যান্ড করে বিশাল থ্রাস্ট জেনারেট করে। কিন্তু আমাদের ওই টাইপো চালিত কল্পনায় এটা হয়ে গেছে নিউক্লিয়ার প্লাজমা থ্রাস্ট, মানে আক্ষরিক অর্থেই শূন্যস্থান বা ভ্যাকুয়াম থেকে ম্যাজিকের মতো প্লাজমা তৈরি করে ইঞ্জিন চালানো। ফিজিক্সের সাধারণ নিয়মে এটা ইম্পসিবল হলেও ম্যাথমেটিক্যালি এটা একটা জাদুকরী সাইফাই কনসেপ্টের জন্ম দেয়। রাইট। তো এবার আমাদের তৃতীয় পর্ব, ভ্যাকুয়াম এনার্জি সমস্যা। খালি জায়গা বা মহাশূন্য থেকে অতি শক্তিশালী লেজার দিয়ে ডিরেক্ট এনার্জি টেনে আনার ওই ক্রেজি আইডিয়াটা নিয়ে কথা বলা যাক। এই কনসেপ্টের মূলে আছে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সের সুইঙ্গার এফেক্ট। আপনারা হয়তো জানেন, স্পেসের ভ্যাকিউম কিন্তু আসলে পুরোপুরি শূন্য নয়। এটা হলো ভার্চুয়াল পার্টিকেল আর অ্যান্টিপার্টিকেলের একটা ফুটন্ত স্যুপ। সুইঙ্গার এফেক্ট বলছে, যদি আমরা কল্পনাতীত পাওয়ারফুল একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারি, তাহলে সেটা ওই ফুটন্ত স্যুপ থেকে ইলেকট্রন পজিট্রন জোড়াকে আক্ষরিক অর্থেই টেনে বের করে আনতে পারবে। সুপারফ্লুইড হিলিয়াম 4 দিয়ে ল্যাবে বিজ্ঞানীরা এর একটা ডেমো সিমুলেট করেছেন ঠিকই, কিন্তু শূন্য থেকে ফ্রি প্রোপালেন্ট বা জ্বালানি তৈরি করা, সেটা এখনও ম্যাথমেটিক্সের খাতাতেই আটকে আছে। আর এখানেই ফিজিক্স তার আসল রূপটা দেখায়। থার্মোডাইনামিক্সের রিয়ালিটি চেক হলো ফ্রি এনার্জি বলে কিচ্ছু নেই। সুইঙ্গার এফেক্ট ঘটাতে আপনার যে লেজার লাগবে সেটার এনার্জি কস্ট আউটপুটের চেয়ে কয়েক হাজার গুণ বেশি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ভ্যাকিউম থেকে অ্যান্টিম্যাটার টেনে বের করার সাথে সাথে সেটা সাধারণ ম্যাটারের সাথে রিয়্যাক্ট করে ইনস্ট্যান্ট অ্যান্টিম্যাটার অ্যানিহিলেশন ঘটাবে। মানে আপনার স্পেসক্রাফট সামনে এগোনোর বদলে চরম মাত্রার গামা রেডিয়েশনে গলে স্রেফ একটা তেজস্ক্রিয় তরল কাদায় পরিণত হবে। তো থার্মোডাইনামিক্সের রুল ব্রেক করার ওই পাগলামো বাদ দিয়ে রিয়েল ওয়ার্ল্ডের জিনিয়াস ইঞ্জিনিয়াররা কী করেন জানেন? তারা সলিড স্টেট জুল থিফ হারভেস্টিং মেকানিজম ইউজ করেন। যখন একটা ডেড ব্যাটারির ভোল্টেজ কাট অফ হয়ে যায়, তখনও তার ভেতরে সামান্য কিছু চার্জ থাকে। ইঞ্জিনিয়াররা ইন্ডাকটিভ বুজ দিয়ে ব্যাক ইএমএফ স্পাইক ক্যাপচার করেন, আর ওই আটকে থাকা লাস্ট জুলের শক্তিটুকুও চুরি করে সার্কিট সচল রাখেন। এটাকে বলে রিয়েল ইঞ্জিনিয়ারিং স্কিল, কোনো ম্যাজিক নয়। চলুন মুভ করি চতুর্থ পর্বে, প্লাজমা বনাম অ্যান্টিম্যাটার ড্রাইভ। আমাদের ওই ডিজাস্ট্রাস ভ্যাকিউম প্লাজমা ইঞ্জিনকে বাঁচাতে এবার আমরা ডিরেক্ট কিছু সাইফাই ওয়ার্কঅ্যারাউন্ডের দিকে যাব।
একটু খেয়াল করে দেখুন ফিজিক্যাল রিয়ালিটি আর থিওরির মধ্যে গ্যাপটা কতটা হিউজ। বর্তমানে ডিপ স্পেস মিশনে আমরা জেনন গ্যাসের আয়ন ড্রাইভ ইউজ করি। এগুলো মারাত্মক এফিশিয়েন্ট হলেও এদের থ্রাস্ট খুবই সামান্য। কিন্তু আমাদের ওই টাইপো থেকে আসা থিওরেটিক্যাল অ্যান্টিম্যাটার রোটেটিং ডিটোনেশন ইঞ্জিন বা আরডিই এর কথা ভাবুন। ইলেকট্রন আর পজিট্রনের সংঘর্ষ ঘটিয়ে একটা এন্ডলেস শকওয়েভ তৈরি করা হবে, যা আক্ষরিক অর্থেই বিশ্ব কাঁপানো থ্রাস্ট জেনারেট করবে। চোখের পলকে যানটিকে মহাশূন্যে ছুড়ে দেবে। এখন ওই অ্যান্টিম্যাটার অ্যানিহিলেশনের হাত থেকে স্পেসক্রাফটকে গলে যাওয়ার হাত থেকে বাঁচাবেন কিভাবে? দুটো ব্রিলিয়েন্ট হাইপোথেটিক্যাল সলিউশন আছে। এক, হাইপারপেনিং ম্যাগনেটিক সর্টার, যা পজিট্রন আর ইলেকট্রন ধাক্কা খাওয়ার আগেই তাদের স্ট্রিমগুলোকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আলাদা করে ফেলবে। আর দুই, একটা গামা রে মিরর, যা ওই ধ্বংসাত্মক গামা রেডিয়েশনকে জাহাজের ক্ষতি করতে না দিয়ে সরাসরি নজেলের বাইরে রিফ্লেক্ট করে দেবে, আর সেটাই আমাদের রকেটের মেইন থ্রাস্ট হিসেবে কাজ করবে। ওকে, এবার আসি পর্ব 5-এ, ওয়ার্প বাবল সার্ফিং। এত বিশাল একটা অ্যান্টিম্যাটার পাওয়ার প্ল্যান্ট যখন হাতে চলেই এসেছে, তখন আর লাইট স্পিডের লিমিটে আটকে থাকার মানে হয়। চলুন এটাকে পুরোপুরি বাইপাস করি। আলকোবিয়ারে মেট্রিক, এই থিওরিটা লিটারালি একটা গেম চেঞ্জার। এর মেইন কনসেপ্টটা হলো স্পেসক্রাফট নিজে স্পেসের ভেতর দিয়ে একটুও মুভ করবে না, বরং এটা নিজের সামনের স্পেস টাইমকে তীব্রভাবে সংকুচিত করবে আর পেছনের স্পেস টাইমকে প্রসারিত করবে। ভেতরের শিপটা মহাকর্ষের একটা স্থির পকেটে চুপচাপ বসে থাকবে, আর স্পেস নিজেই তাকে পাশ কাটিয়ে চলে যাবে, ঠিক যেমন সার্ফাররা ঢেউয়ের ওপর দিয়ে ভেসে যায়। আইনস্টাইনকে না ছুটিয়েই লাইট স্পিড ব্রেক করার এর চেয়ে দারুণ আইডিয়া আর কি হতে পারে? কিন্তু সমস্যা হলো, আপনি যখন আলোর চেয়ে দ্রুত বা এফটিএল স্পিডে যাবেন, তখন তো আপনি অপটিক্যাল আলোকে পেছনে ফেলে দেবেন। আপনার রাডার, সেন্সর সব তো ব্লাইন্ড হয়ে যাবে। তো শিপটা চলবে কিভাবে? এখানে আসে আমাদের স্মেল অ্যান্ড স্নোট বা শুকে শুকে চলার কনসেপ্ট। অ্যাডভান্সড কোয়ান্টাম সেন্সরগুলো স্পেসের গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মাধ্যাকর্ষণ খাতগুলোকে আক্ষরিক অর্থেই শুকে ডিটেক্ট করবে, আর কোয়ান্টাম র্যামস্কুপ সামনের ইন্টারস্টেলার গ্যাসের স্বাদ টেস্ট করে সেফ রুট বের করবে। ক্রেজি, রাইট? আমরা চলে এসেছি আমাদের ফাইনাল সেগমেন্টে, পর্ব 6, ফ্যাব্রিকেটেড রিয়ালিটি হ্যাকিং। গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইনস্ট্যান্ট কমিউনিকেট করার আলটিমেট সলিউশনটা এবার আমরা এক্সপ্লোর করব। এখন গ্যালাক্সির ওপার থেকে রেডিও ওয়েভে মেসেজ পাঠালে তো কয়েক হাজার বছর লেগে যাবে। তাহলে উপায়? আমরা ইউজ করব কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট। আইনস্টাইন যাকে বলতেন স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। দুটো পার্টিকেল যদি এন্ট্যাঙ্গল থাকে, মহাবিশ্বের দুই প্রান্তে থাকলেও একটার পরিবর্তন অন্যটা ইনস্ট্যান্টলি টের পায়। আর এটাকে কাজে লাগিয়েই আমরা একদম জিরো ল্যাটেন্সির একটা বাইনারি মোর্স কোড টেক্সট মেসেজিং সিস্টেম তৈরি করতে পারি। মহাবিশ্বের যেখানেই থাকুন না কেন, ইনস্ট্যান্ট কমিউনিকেশন। এই তত্ত্বের ইমপ্লিকেশন শুনলে আপনারা থ মেরে যাবেন। হলোগ্রাফিক প্রিন্সিপল বলছে আমাদের এই বিশাল 3D মহাবিশ্ব আসলে দূরবর্তী কোনো মহাজাগতিক সীমানায় স্টোর করা 2D কোয়ান্টাম ডেটার একটা হলোগ্রাফিক প্রজেকশন মাত্র। এর মানে কি দাঁড়ায় জানেন? ফিজিক্সের নিয়মগুলো যদি স্রেফ একটা কসমিক সাওয়ারের সোর্স কোড হয়, তাহলে তো এই পুরো ফ্যাব্রিকেটেড রিয়ালিটি বা মহাজাগতিক সিমুলেশনটাকেই হ্যাক করা পসিবল। তো আমাদের স্পেসক্রাফট ওই রিয়ালিটি আপলিং ড্রাইভ দিয়ে কিভাবে ইউনিভার্সের বেস কোডকে মেসেজ পাঠাবে? প্রথমে শিপের অ্যালকবিয়ারের ড্রাইভ স্পেস টাইমকে বাঁকিয়ে ওই কসমিক সার্ভারের একটা অ্যাডমিন অ্যাক্সেস তৈরি করবে। এরপর পুনর্গঠিত কোয়ান্টাম লেজার দিয়ে ভ্যাকিউমের ভার্চুয়াল পার্টিকেলে বার্স্ট ফায়ার করে সরাসরি মহাবিশ্বের ওই হলোগ্রাফিক বাউন্ডারিতে পিং করবে, ঠিক যেভাবে আমরা ল্যাপটপ থেকে সার্ভারে পিং করি। আর সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো, আলাদা করে কোনো মেসেজ পাঠানোর আসলে দরকারই নেই। একটা সামান্য অটো কারেক্ট টাইপো থেকে শুরু করে ফিজিক্সের সমস্ত নিয়মকে চ্যালেঞ্জ করা এই মহাকাশযানটা ডিজাইন করার যে দুঃসাহস, এটাই হলো মহাবিশ্বের কাছে আমাদের আল্টিমেট ট্রান্সমিশন। দ্য শিপ ইজ দ্য মেসেজ। তো এই পুরো এক্সপ্লেনারের শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। অটো কারেক্ট হওয়া একটা সাধারণ দিওয়ালি ফায়ারক্র্যাকার থেকে স্পেস টাইম বাঁকিয়ে দেওয়া ওয়ার্প শিপ, এই যে বিশাল তাত্ত্বিক জার্নি, এর কোনো রিড রিসিভ কি মহাবিশ্বের ওই সার্ভার থেকে কখনো ফিরে আসবে? নাকি আমরা ফিজিক্সকে বুড়ো আঙুল দেখানো আমাদের নেক্সট প্রপালশন সিস্টেমের প্রোটোটাইপ বানানোর জন্য এখনই রেডি? আপনাদের কি মনে হয়? আজকের মতো এখানেই শেষ করছি।